বাংলাদেশে খুচরা কেনাকাটার আদর বদলাচ্ছে। ঝুঁকি এড়াতে অনেকেই খাবার কিংবা সদাই অর্ডার করছেন অনলাইনে। গিগ ইকোনমি সম্পর্কে ধারণা পাচ্ছে মানুষ, যেখানে রাইডার নতুন পেশা আর ডার্ক স্টোর নতুন বাজার। দিনে 6 কোটি টাকা ছাড়িয়েছে ফুড ডেলিভারির ইন্ডাস্ট্রি। অনলাইন গ্রোসারির মার্কেট আরও বড়। এত সম্ভাবনার মাঝে প্রশ্ন, এই সেক্টর কি টেকসই ব্যবসায় পৌঁছেছে নাকি চলছে ভর্তুকি আর প্রতিশ্রুতির জোরে? সব জানতে আজকে দ্য বিজনেস, আপনাদের সাথে আছে আমি তৌহিদ হোসেন। দর্শক, এই বিষয়ে কথা বলতে আমরা আমন্ত্রণ জানিয়েছি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডির চিফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ শাহনেওয়াজ মান্নানকে। আসুন তাকে স্টুডিওতে স্বাগত জানাই। জনাব শাহনেওয়াজ মান্নান, আপনাকে স্বাগত জানাচ্ছি। 2 বছর পরে আমাদের যখন কথা হচ্ছে, আপনি আরও বড় দায়িত্বে এসেছেন। আপনাকে সেজন্য আমরা অভিনন্দনও জানাতে চাই। কিন্তু আমার মনে হয় যে আমি যদি ফুড ডেলিভারি প্ল্যাটফর্মের কথা ধরি, বা এখন তো অনেক ধরনের ডেলিভারি সার্ভিস আপনারা ইন্ট্রোডিউস করতে যাচ্ছেন, সেটা নিয়ে আমরা গ্র্যাজুয়ালি আসবো। আমার কাছে মনে হচ্ছে একদিকে এই মার্কেটটা বড় হচ্ছে, আমি বলছিলাম যে দিনে 6 কোটি টাকার মতো লেনদেন হচ্ছে সবগুলো প্ল্যাটফর্ম মিলিয়ে অ্যাভারেজ, এটা ইন্টারন্যাশনাল স্ট্যাটিস্টিক্স। এবং দ্বিতীয়ত হচ্ছে আমার কাছে মনে হচ্ছে আদল বদলাচ্ছে। আমি খুব কনফিউজ থাকি ডেলিভারি প্ল্যাটফর্মগুলো নিয়ে। কেন জানেন? আমার কাছে মনে হয় যে আপনারা ব্যবসা কন্টিনিউ করছেন, একটা পার্টিকুলার টাইম সেগমেন্ট পার হয়ে গেছে, আরও পুরনোর আরও বড় ধরনের ব্যবসা করছে। কিন্তু এরকমও হয়েছে যে দেশের ভিতরেই অনেক লোকাল কোম্পানি এবং বিদেশি কোম্পানি হারিয়ে গেছে, তারা সার্ভাইভ করতে পারেনি। কি এমন হচ্ছে এই বাজারে যে আপনারা সার্ভাইভ করতে পারলেন, তারা পারলেন না? স্ট্র্যাটেজিটা কি, কৌশলটা কি? আসলে বাজার বড় হচ্ছে শুধু এটাতে টিকে থাকা এটা না, এটার সাথে আসলে কয়েকটাগুলি চ্যালেঞ্জ আছে। সেই চ্যালেঞ্জগুলি যদি আপনি অপটিমাইজ করতে পারেন, ডেফিনেটলি এটাতে আমার বিশ্বাস এটাতে সাকসেস হওয়ার পরে। এর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে অপারেশনাল চ্যালেঞ্জ। এটা যদি আপনি অপারেশনটা যদি আপনি শক্তিশালীটা করতে পারেন, আপনার যদি ম্যানেজমেন্টের কাছে, যারা আপনার ইনভেস্টার, ম্যানেজমেন্ট বলতে আপনার ইনভেস্টার, তাদের কাছে যদি আপনার জবাবদিহিতাটা নিশ্চিত থাকে, এটাও একটা অন্যতম কারণ। আর অবশ্যই আপনার টেকসই মূলধন থাকা লাগবে যে জিনিসটাকে এটাকে রোলিং করার জন্য, বিকজ এই জিনিসটা আমাদের জন্য টোটালি নতুন। যদিও এখন আমরা অনেক ম্যাচিউরড পর্যায়ে চলে গিয়েছি আমাদের ইন্ডাস্ট্রিতে। আর বিসাইড দিস আপনার, আমি যদি বলি, ডেটা নির্ভরতা এখানে অনেক। শুধুমাত্র আপনার স্থিতিশীলের জায়গায় থাকলেই হবে না, স্থিতিশীলতার সাথে সাথে আপনার ডেটা নির্ভরের মাধ্যমে এটা সম্প্রসারণ জরুরি। আর নট ক্যাশ বার্নের মাধ্যমে আপনি বাজার দখল করতে চাইলে এটা দীর্ঘস্থায়ী কখনোই হবে না। আপনি বলতে চাচ্ছেন ইন্ডাস্ট্রিটা ম্যাচিউরড হয়েছে? অবশ্যই, আমি আগের তুলনায় আমি যদি বলবো না 100%, বাট এটা আমরা 90%-এর এখানে। আপনি যদি প্রযুক্তিগতভাবে, নবগঠনগতভাবে এখন এটা যথেষ্ট টেকসই। আমি একটা বিষয়ে কনফিউজ থাকি সবসময়, সেটা হচ্ছে যে বিদেশে গিয়ে আমি এটা দেখেছি, দেশের ভিতরে আমি দেখি। বিদেশে যখন ফুড ডেলিভারি সার্ভিস আমি কখনো অর্ডার করতে চাই, অফারের ছড়াছড়ি। আমি যখন লোকাল প্ল্যাটফর্মে অর্ডার করতে চাই, এখানে অফারের ছড়াছড়ি। কিন্তু আমার কাছে একটা জিনিস মনে হয়, যদি এসব অফার না থাকতো, কাস্টমারের কাছে যদি অফারের বাইরে রেগুলার প্রোডাক্টে এইভাবে অর্ডার দিতে হতো বাংলাদেশের কনজিউমারদেরকে, আপনার কাছে কি মনে হয় যে এই ডেলিভারি প্ল্যাটফর্মগুলো দীর্ঘদিন ব্যবসা করতে পারতো? অবশ্যই সম্ভব। কিভাবে সম্ভব আমি আপনাকে একটু যদি ছোট করে এক্সপ্লেন করি। ফার্স্ট অফ অল, এখন যেই চাহিদাটা তৈরি হয়েছে এটা কৃত্রিম না। আগে হয়তোবা আমরা এই জিনিসটাকে তৈরি করেছিলাম যে অফারের মাধ্যমে মানুষকে চাহিদা তৈরি করা, বাট এখন এটা মানুষের নেসেসিটি হয়ে গিয়েছে। এটার কারণ 1 নম্বর দ্রুত নগরায়ন, আমি যদি দ্বিতীয় বলি, মানুষের ব্যস্ততা, যেটা আমাদের এই ভোক্তার জীবনযাত্রার মানকে চেঞ্জ করেছে, এবং চেঞ্জের কারণে আমরা এই সার্ভিসটাকে গ্রহণ করেছি। দ্বিতীয়টা, এখন দেখবেন যে ফুড ডেলিভারি শুধু ফুড ডেলিভারির মধ্যেই সীমাবদ্ধ নাই। আমরা ফুড ডেলিভারির সাথে সাথে ফার্মেসির ওষুধপত্র আমরা ডেলিভারি করে থাকি। বিসাইড দিস আপনার সাথে আমরা গ্রোসারি করি। সো এই যে নিত্যপণ্য, যে মৌলিক চাহিদাগুলি আমরা যে ডেলিভারি করছি, এটা আপনার একটা হ্যাবিচুয়ালের মধ্যে চলে এসছে। যখন আপনি এই 3টা মৌলিক চাহিদা আমরা যখন একই সাথে, ইভেন আমরা লাইফস্টাইলও কিন্তু এখন আপনাদেরকে প্রোভাইড করে থাকি, যখন এই সবগুলি একই প্ল্যাটফর্মে আপনি সার্ভিসটা পাচ্ছেন, তখন কিন্তু আর এটা আপনার অফার কেন্দ্রিক থাকছে না। আপনি আপনার প্রয়োজনের তাগিদেই এখন সার্ভিসটা ইউজ করছেন। একটা বিষয়, সেটা হচ্ছে যে আমরা যদি ফুড সার্ভিসের যে ডেলিভারির কথা যদি আমি বলি, এখন আমার কাছে মনে হয় যে 52%-এর বেশি রেস্টুরেন্ট দখল করে আছে, মানে অর্থাৎ ওখানে বসে আমি খাবো। কিন্তু এরকম ঘটনা আমার সাথে একজন রেস্তোরাঁ মালিকের কথা হচ্ছিল। উনি বলছিলেন যে আমি এক্সপ্যান্ড করছি না, কারণ আমার রেস্টুরেন্টের থেকে আমার অনলাইনের অর্ডার বেশি। এবং আমি স্ট্যাটিস্টিক্স চেক করে দেখলাম যে এই গ্রোথ, রেস্টুরেন্টের ডেলিভারির গ্রোথ বা ফুড অর্ডারের গ্রোথ অ্যাপের থ্রুতে 18%-এর বেশি গ্রোথ হয়েছে প্রত্যেক বছরে। এই প্রবৃদ্ধিটা এত বেশি, তার মানে হচ্ছে রেস্টুরেন্টের যে গতানুগতিক ব্যবসা, সেটার থেকে বের হয়ে এসে মানুষ এখন ডেলিভারি নিতে বা অর্ডার করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছে। কিন্তু
রেস্টুরেন্টগুলোর সাথে যখন আপনারা নেগোসিয়েশন করেন বা কথা বলেন, আপনারা তাদের এই মানে কি বলবো পীড়াটা তারা শেয়ার করে কিনা যে ভাই আপনাদের মাধ্যমে সব অর্ডার আসছে, রেস্টুরেন্টে বসে কেউ অর্ডার করছে না, নাকি এটাকে আপনি ভালো ভাইব বলবেন যে এভরিওয়ান ইজ অ্যাকচুয়ালি অর্ডারিং? আমি এইখানে বলবো যে আমরা যদি আমাদের বাস্তবতার দিক দিয়ে চিন্তা করি, আপনার আমার বাসার কাছেও আমরা কিন্তু এক্সপ্লোর করার খুব একটা সময় পাই না। তো আমার আশেপাশে কতগুলি নতুন রেস্টুরেন্ট হচ্ছে, কিংবা কোন রেস্টুরেন্টটা নতুন হয়েছে, ওটার কোন খাবারটা ভালো, এটা আপনার পক্ষে আমার পক্ষে অনেক সময় খুঁজে বের করে ডিফিকাল্টিস ফেস করা, রাইট? সো এই ক্ষেত্রে যেটা এই প্ল্যাটফর্মগুলি যে সুবিধাটা দেয়, ছোট বলেন কিংবা এই ধরনের রেস্টুরেন্টের ক্ষেত্রে, প্ল্যাটফর্মগুলি ওনাদেরকে একটা স্পেস দেয়, যেটা আমরা বিশেষ ক্যাম্পেইন বলতে পারেন, কিংবা তাদেরকে আমাদের ইন অ্যাপ প্লেসমেন্ট বলে থাকি। সেই ইন অ্যাপ প্লেসমেন্টের মাধ্যমে ওনাদের যে পপুলার যে খাবারটা, সেটা আমরা কাস্টমারের কাছে দেখাতে সহজ করে ভাবে পৌঁছে দিতে পারি। তো এর মাধ্যমে আপনি যখন মানে এই ছোট পরিসরে প্ল্যাটফর্মের মাধ্যমে যখন দেখবেন বৃহৎ একটা মানুষকে কিন্তু আপনি ওই ছোট রেস্টুরেন্টটাকে পরিচিত করে দিচ্ছেন। তো যখন মানুষ এই খাবারটা ক্রমাগতভাবে ইউজ করছে, তো একটা মানুষ যদি বলি অফলাইনে যতজন মানুষ যাচ্ছে তার চাইতে কিন্তু অনলাইনে মানুষের ভিজিটটা ওই রেস্টুরেন্টে বেশি হচ্ছে। তো যার কারণে সেলস কিন্তু তার অফলাইনের থেকে অনলাইনে বেশি হবে, এটাই স্বাভাবিক। কিন্তু এখানে একটা আক্ষেপ আছে, আমি বলবো আক্ষেপটা এই কারণে, আমি একদম রিয়েল টাইম এক্সপিরিয়েন্স থেকে বলি। দেশের বাইরে আমরা দেখি যে, আপনিও দেখেছেন যে যখন ওরা বাসায় ঢোকে, ওরা একটা টেক অ্যাওয়ে প্যাকেট নিয়ে ঢুকে, ওদের বাসায় ওরা খুব বেশি রান্না বান্না করে না। তো অনেকের ভিতরে এই মনস্তত্ত্ব দেশের বাইরে কাজ করে যে না, আমার পাশেই রেস্টুরেন্টটা তো খাবার রান্না করছে, আমিও যদি বাসায় রান্না করি ওর ওয়েস্ট হয়ে যাবে। সে কারণে তারা ওইটাকে কনভিনিয়েন্ট মনে করে বা লাইফস্টাইলের পার্ট মনে করে। আমাদের দেশে কনসার্ন হচ্ছে দুইটা। এক নম্বর হচ্ছে খাবারের মান, অর্থাৎ যেই রেস্টুরেন্ট খাবারটা ডেলিভারি করছে ওর মান নিশ্চিত করার জন্য কতটা সিনসিয়ারনেস আমরা শো করতে পারছি। দ্বিতীয়ত হচ্ছে দাম, অর্থাৎ আমার বাসায় খাবারটা তৈরি করতে যেই প্রাইস লাগে, রেস্টুরেন্ট থেকে আমি কাছাকাছি বা একই দামে খাবারটা পাচ্ছি কিনা, একই ভালো মানের, সেটার একটা কনসার্নের জায়গা আছে। বাংলাদেশে কি কখনো এই ধরনের লাইফস্টাইল সামনে আসতে যাচ্ছে বলে আমার মনে হয়? আপনার মনে হয়? কারণ আমাদের তো শহরের জীবন ব্যস্ত হয়ে যাচ্ছে, রান্নাবান্নার সুযোগও কমে যাচ্ছে অনেক ক্ষেত্রে। এই দিকে আমরা কখনো যাব কিনা? অবশ্যই এটা কিন্তু পরিবর্তনশীল, এটা আপনিও আমার সাথে সহমত হবেন। আমরা আগে 2 বছর আগে যেই নাম্বারস নিয়ে কথা বলেছি, এখন সেই নাম্বারস কিন্তু অনেক বেশি। সো তার মানে কি, গ্রহণযোগ্যতাটা বাড়ছে, মানুষের লাইফস্টাইল চেঞ্জ হচ্ছে। এখন আমাদের যেই পারিবারিক জায়গা থেকেও যদি আমরা চিন্তা করি, আমার ওয়াইফও জব করে, আমিও জব করি। সো বাসায় কে থাকে? তাহলে আমার এই দুইজন মানুষের জন্য একটা রান্না করা কিংবা এই এই প্যারাটা, এটা যদি আমরা যদি ওয়ার্ডটা খারাপ লাগবে, তারপরেও এটা অ্যাকচুয়ালি আমাদের জন্য একটা অতিরিক্ত মাথা ব্যথা মতো। তো সেই ক্ষেত্রে পরিবর্তনের ক্ষেত্রে আমরা কি করি, আমরা চিন্তা করি যে আচ্ছা ঠিক আছে, আজকে এই খাবারটা তুমি যদি এরকম কোনো হেভি খাবার ইচ্ছা হয়, তাহলে সেই জিনিসটা আমরা অপশন খুঁজি, কোন রেস্টুরেন্টের এই খাবারটা ভালো। তো ডিফারেন্ট কুজিনও টেস্ট করা হয়ে গেল, এবং ওইটাকে কল্প করা যে আমাদের দুইজনেরটা আমরা পোর্শন জানি আমরা কতটুকু খাবো, সো এই দুইটা পোর্শন নিয়ে করা যাবে। এবার যদি আপনার কথাতেই আসি, যদি এটা রান্না করার হতো, তাহলে এখানে কিন্তু আমরা দুইজনেরটা হতো না, 4 জনের হতো, আলটিমেটলি ওয়েস্ট হতো, অথবা আমরা পরের দিন এটাকে আবার কনজিউম করার জন্য রেখে দেওয়া হতো। সো আমি মনে করি যে ধীরে ধীরে আমরা এই পরিবর্তনটা আমাদের বাংলাদেশের মার্কেটেও হচ্ছে। কিন্তু খাবারের দাম যে বেশি থাকে, অনেকে বলে যে প্ল্যাটফর্মের জন্য আমাদের খাবারের দাম বাড়িয়ে ধরতে হয়, কারণ ওরা অনেক বেশি কমিশন নেয়। না, এটাতে আমি দ্বিমত পোষণ করব। এটা যে সব ক্ষেত্রে সব প্ল্যাটফর্মের ক্ষেত্রেই সেম, এটা না। এটার ডিফারেন্ট ক্ষেত্র বিশেষে এটা ডিফারেন্ট হয়ে থাকে। আপনি যদি বলেন যে প্ল্যাটফর্মের জন্য আমাদের এটা ভুল ধারণা। কোনো কোনো ক্ষেত্রে, রেস্টুরেন্টের ক্ষেত্রে আপনি যখন একটা টেকঅ্যাওয়ে নেবেন, তখন ওনাকে অনেকগুলি বক্স করতে হয়। এই বক্সের প্রাইস কিন্তু আপনি যদি ওখানে বসে খেতেন, সেই ক্ষেত্রে আপনার লাগতো না। সো এই বক্সের চার্জটাকেও তারা তাদের প্রাইজিংয়ের মধ্যে কাউন্ট করে নেয়। সো এই ক্ষেত্রে তখন যখন মানে জনগণ, মানে আমাদের যারা ভোক্তা, তাদের কাছে মনে হয় যে হয়তো প্ল্যাটফর্ম বেশি টাকা নিচ্ছে। আসলে কিন্তু ব্যাপারটা এটা না। ওই যে প্যাকেজিং চার্জটা, যে সে ওখানে বসে খেলে তার ওই প্যাকেজিং চার্জটা তাকে কাউন্ট করতে হতো না। আপনি নিজেও জানেন, একটা ফয়েল পেপার বক্স কিংবা এই ধরনের বক্স করতে নর্মালি এক্সট্রা কত লাগে। এখন আপনি 5 রকমের যদি আইটেম দেন ভর্তা ডাল দিয়ে, তাহলে যে কয়টা বক্স যাবে, এই টাকাটা কিন্তু অতিরিক্ত কাস্টমারের কাছ থেকে তারা পুরোটাও যে নিচ্ছে সেটাও আমি বলবো না, বাট একটা পোর্শন কাউন্ট হয়। খাবারের মান নিয়ে কি আপনারা আলাদা কোনো ইনিশিয়েটিভ নেন? আমরা খাবারের মান নিয়ে যদি বলে থাকেন, সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই এখন জবাবদিহিতার আওতায় থাকে। রেস্টুরেন্ট থেকে শুরু করে রাইডাররা যদি দেরি করে যান, সেখানেও একটা খাবারের মানের পরিবর্তন হয়। সো এই ক্ষেত্রে আমরা দুই জায়গাটাই জবাবদিহিতার
রেখেছি। বিসাইড দিস আপনি যদি বলেন আমাদের 24/7 কল সেন্টার আছে, নট চ্যাট জিপিটি কিংবা চ্যাটবটের মতো। সো আপনি এখানে ডিরেক্টলি কল করে আপনি আপনার আপনার যেইটা অনুসন্ধান করার সেই তথ্য আমার কল সেন্টার এজেন্টের সাথে কথা বলতে পারছেন। সো আমরা সব ধরনের পরিস্থিতি রাখতে, আপনি যদি আপনি গ্রোসারির ক্ষেত্রে বলেন, গ্রোসারির ক্ষেত্রে আপনি জানেন প্যাকেটজাত দ্রব্য এটার একটা স্ট্যান্ডার্ড মান অবশ্যই প্রত্যেকটা প্রতিষ্ঠান করে আসে, তো সেইটা আমাদের চেক করে নেওয়া। বিসাইড দিস আপনি যদি পেরিশেবল আইটেমের ক্ষেত্রে বলেন, সেইখানেও আমরা আমাদের নিজস্ব একটা স্ট্যান্ডার্ড, আমাদের কিউসি টিম আছে, তারা যে এটা চেক করে যে একটা ডিম কত ওজন হলে সেই জিনিসটা আমাদের স্টোরে ঢুকবে, যেটা আমরা আমাদের কনজিউমারকে পৌঁছে দেব। আমাদের কোন পেরিশেবল আইটেম কতদিন কত টেম্পারেচারের মধ্যে রাখা যাবে সেই ব্যবস্থাও আমাদের রাখা হয়েছে আমাদের প্রত্যেকটা ডার্ক স্টোরে। সো আমরা সব দিক দিয়েই চেষ্টা করি যে পণ্যের মানটাকে ধরে রাখার জন্য। আমরা এই প্রশ্নটার পর একটা বিরতি নেব। সেটা হচ্ছে যে যখন আমি ডেলিভারির কথা বলি, আমার কাছে মনে হয় আমরা হয়তো ঢাকার কথা বলছি বা বড় বিভাগীয় শহরের কথা বলছি, কিন্তু আমি যদি আপনাকে প্রশ্নটা করি যে রাজধানীর বাইরে বা অন্যান্য জেলায় বা মানে বিভাগেও না, জেলার কথা আমি বলছি, এই ডেলিভারি কতটা গ্রহণযোগ্যতা পাচ্ছে? আপনারা কতটুকু তৃণমূল বা প্রান্তিকের মানুষের কাছে পৌঁছাতে পারছেন, নাকি এখন অনেক পথ বাকি? না, বাস্তবতা তো আসলে অনেক পরিবর্তনশীল। আমরা যেভাবে ঢাকা চট্টগ্রাম নিয়ে ফার্স্ট স্টেজে যখন চিন্তা করি বৃহত্তর শহর নিয়ে, এখন সেটা আর নাই। এখন মফস্বল আধা শহরেও সার্ভিস পৌঁছে গিয়েছে এবং ওইখানকার মানুষজন ডিজিটালাইজ এই সার্ভিসগুলোকে খুব স্বাচ্ছন্দ্যে গ্রহণ করছে। আমি যদি আমাদের আমাদের কোম্পানির স্ট্যাটিস্টিক্স থেকেই যদি আমি আপনাকে একটু ধারণা দিই, আমরা অলরেডি 29 সিটিতে আছি, যার মধ্যে শুধু বড় বড় বিভাগীয় শহর, জেলা শহর না, কিছু কিছু মফস্বল শহরও আছে এবং ওইখানেও এই সার্ভিসগুলি অনেক সাদরে গ্রহণ করছে মানুষ এবং সেবাটা নিচ্ছে। তো এতে কিন্তু প্রমাণিত হয় যে এখন আর ডিজিটাল সার্ভিসটা শহরের মধ্যে নাই, এটা আসলে মফস্বল এরিয়া কিন্তু সবাই গ্রহণ করা শুরু করেছে। ওখানে কি তারা প্রাইস দিয়ে অন্য কোনো অবজারভেশন কখনো জানায়? না, আমরা এরকম কোনো ধরনের কমপ্লেন পাই না। ওকে, তারাও জিনিসটাকে গ্রহণ করা শুরু করেছে। ওকে, আমরা একটা বিরতি নেব। বিরতির পর ফিরে এসে আমরা একটু গ্রোসারি মার্কেটের এক্সপ্যানশন নিয়ে আপনার সাথে কথা বলবো। দর্শক, খুব দ্রুত ফিরবো ফুডির সিইওর সাথে, আমাদের সাথেই থাকুন। আরেকবার স্বাগত। আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডির সিইও মোহাম্মদ শাহনেওয়াজ মান্নান। আমি বলছিলাম একটু গ্রোসারি মার্কেট নিয়ে কথা বলবো। আমি বোস্টন কনসাল্টিং গ্রুপের একটা রিপোর্ট দেখছিলাম, ওখানে ওরা বলছিল যে বাংলাদেশের মধ্যবিত্ত শ্রেণী 2020 সালের তুলনায় 2025 সালে প্রায় 3 গুণ এদের সংখ্যা বাড়বে, এবং আমি যদি ভুল না করে থাকি এদের একটা বড় অংশ আপনাদেরও কনজিউমার, এবং রাজধানীতেই এই ধরনের কনজিউমারের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। এবং শুধুমাত্র গ্রোসারি ডেলিভারি মার্কেট 2029 সালে 1.5 কোটির মতো হয়ে যাবে, এরকম একটা প্রক্ষেপণ আছে। কত বড় সম্ভাবনা আসলে আপনি দেখেন গ্রোসারি ডেলিভারিকে ঘিরে? এটা আমি এই জন্য প্রশ্নটা করছি কারণ আপনারা এই সার্ভিসটা শুরু করেছেন, এক। দ্বিতীয়ত হচ্ছে যে ফুড ডেলিভারিতে এক ধরনের সিস্টেম, লজিস্টিক্স বা ম্যান পাওয়ার লাগে, গ্রোসারির জন্য নিশ্চয়ই একই ম্যান পাওয়ার দিয়ে চালানো সম্ভব না। তাহলে আসলে সিমultaneously ব্যবসা রান করা সহজ কিনা? আপনি বাহ্যিক দিক থেকে দেখলে অনেকটা মানুষের ভোক্তার কাছে মনে হয় দুইটা সেম, বাট আমরা যদি ইন্টারনালি যদি আমরা বলি, এটা আসলে ডিফারেন্ট অপারেশনাল দিক দিয়ে। কারণ ফুডের ক্ষেত্রে যদি বলি, ফুড কিন্তু আপনার ডিরেক্ট টু রেস্টুরেন্ট, মানে আমার রাইডার যাচ্ছে রেস্টুরেন্ট থেকে নিয়ে খাবারটা কাস্টমারে পৌঁছে দিচ্ছে। গ্রোসারির ক্ষেত্রে আমাকে কিন্তু একটা ইনভেন্টরি ম্যানেজ করতে হচ্ছে, সাথে আমাকে ডার্ক স্টোর করা লাগছে, যাতে আমি আপনাকে রাইট টাইমে এই সার্ভিসটা দিতে পারি। সো এইখানে কিন্তু একটা বিশাল মানে অপারেশনাল চ্যালেঞ্জটা না একটু ডিফারেন্ট হয়ে গেল অপারেশন সার্ভিসটা। হ্যাঁ, কিছুটা ক্ষেত্রে আমি যদি বলি যে আমরা একইটা প্ল্যাটফর্মে ইউজ করি, সেটা হচ্ছে আমাদের লাইট ডেলিভারি নেটওয়ার্কের ক্ষেত্রে আমাদেরকে সেম রাইডারকে ইউজ করে আমরা আপনাকে এই সার্ভিসটা দিতে পারি। বাট আপনি অপারেশনাল দিক দিয়ে যদি বলেন, এটা টোটালটাই ডিফারেন্ট। কারণ আমাকে এই গ্রোসারি ম্যানেজ করার জন্য আলাদা দক্ষতা ম্যানেজ করা লাগে, আমাকে ইনভেন্টরি ম্যানেজ করা লাগে। সো এই ক্ষেত্রে আসলে এক হচ্ছে না, এখানে অপারেশনালটা ডিফারেন্ট টোটালি। ডার্ক স্টোর, কোল্ড চেইন, হাইপার মার্কেট, হ্যাঁ, এই ধরনের টার্মিনোলজিগুলো তো এখন কুইক কমার্সে দ্রুত আসছে। অর্থাৎ আপনাদেরকে এক ধরনের ইনভেন্টরি ম্যানেজমেন্ট থেকে শুরু করে হিউম্যান ম্যানেজমেন্ট সব কিছুই করতে হচ্ছে, আপনি যেটা বললেন। এটার জন্য একটা বড় ধরনের ইনভেস্টমেন্ট লাগে, এবং আপনাকে যে আমি প্রক্ষেপণ বললাম তাতে মার্কেট সামনে আরও বড় হবে। ইনভেস্টমেন্ট নিয়ে আপনাদের প্ল্যান কি? কতটুকু ইনভেস্টমেন্ট সহায়ক পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন? এই ক্ষেত্রে আসলে টেকসই ইনভেস্টমেন্ট অবশ্যই অনেক ইম্পর্টেন্ট। সেই ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে আপনি কোন
আপনার লক্ষ্যটা কি, আপনি কোন পর্যন্ত যেতে চান। আপনি যদি এই লক্ষ্যটা নির্ধারণ করতে পারেন এবং আপনি যদি চিন্তা করেন যে আমার এই সার্ভিসটাকে আমি কাস্টমারের এই পর্যন্ত নিয়ে যাব, তো ডেফিনেটলি ভাই এখানে আপনাকে মূলধন বিনিয়োগ করতে হবে এবং এটা অবশ্যই রিটার্ন অন ইনভেস্টমেন্টেই আসবে, এটা আরওআইতে অবশ্যই পজিটিভ আসবে, বাট নট নাও, এটা লেটার অনে আসবে। কারণ এই গ্রোসারি মার্কেটটা আমাদের জন্য প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই আমাদের এখন নতুন। আমরা প্রত্যেকটা যারা এই প্ল্যাটফর্মের কাছে কেউই এটাতে, আমরা যখন ফুডকে যেমন বলছি পরিপক্ক মতো, বাট আমরা গ্রোসারিতে কিন্তু এখনও পর্যন্ত সবাই কেউই বলতে পারবো না যে আমরা পরিপক্ক। কারণ এখনও আমাদের বাবা মার এখনও চেঞ্জেস আছে কিন্তু, যে ওই বাজারে যে মাছটা দেখে কিনবো, সবজিটা দেখে কিনবো। হয়তো আমাদের শহরের জীবনের ক্ষেত্রে যদি বলেন, সেই পরিবর্তনটা আসা শুরু হয়েছে, যে ব্যস্ততার কারণে আমরা এখন ঘরে বসে এই চেঞ্জ হচ্ছে। আমার ডিমটা শেষ হয়ে গেছে, আমি সাথে সাথে ওয়ান ট্যাপের মাধ্যমে ডিমটা অর্ডার করে দিয়ে দিচ্ছি এখানে। হ্যাঁ, এইখানে আমরা এই চেঞ্জেসগুলি আনতে পেরেছি কিভাবে। আপনি হয়তো বাজারে গেলে, আপনার পাশের বাসার মুদির দোকানে গেলে আপনি কয়টা ডিমের ভেরিয়েশন পাবেন, বাট আপনি যদি প্ল্যাটফর্মে যান, আপনার কি আপনি সব রকম ভেরিয়েশন পাচ্ছেন। সো এইটাও কিন্তু কাস্টমারের জন্য একটা কনভিনিয়েন্ট। আর বিসাইড দিস, আপনি রাত 10টা-12টার পরে দেখছেন যে দোকানপাট বন্ধ, বাট আপনি কিন্তু অনলাইনের ক্ষেত্রে সেটা না। আমাদের যে ডার্ক স্টোর মডেল, এটা কিন্তু 24 আওয়ার্স খোলা থাকছে এবং এই 24 আওয়ার্সের সেবা দেওয়ার জন্য আমাদের প্রত্যেকটা মানুষ বসে আছে, সেটা রাইডার থেকে শুরু করে যারা ভিতরে লজিস্টিকের পার্টটা দেখছে সবাই আছে। একটা বিষয় সেটা হচ্ছে যে আমরা যখন রেস্টুরেন্টে যাই, ওইটার কথা তো বললামই, দোকানেও যখন যাই, বাজারেও যখন যাই, একদম টিপিক্যাল বাংলাদেশের যে বাজার, সেখানে গেলে অনেকেই বলে যে সেল কমে গেছে। তো ভাই আপনার সেল কেন কমে গেছে? বলতেছে আরে সবাই তো এখন অনলাইনে অর্ডার করে ফেলে, আমাদের কাছ পর্যন্ত কেউ আসে না। আপনার কাছে কি মনে হয় যে এই ধরনের ডেলিভারি প্ল্যাটফর্মগুলো আসলে যারা যারা অন ফিল্ড উদ্যোক্তা আছেন বা ব্যবসায়ী আছেন, তাদেরকে এক ধরনের ডিমোরালাইজ করছে? তাদেরকে সাথে নিয়ে এগোনোর সুযোগ আছে কিনা কখনো? না, আমি এই ক্ষেত্রে একটু আসলে দ্বিমত পোষণ করব। অনলাইন এবং অফলাইন বোথ জায়গাটাই কিন্তু প্রেজেন্স প্রয়োজন আছে। আপনি যে সবসময় অনলাইনে নিচ্ছেন এটা না, এরকম অনেক শ্রেণী আছে যারা কিন্তু অফলাইনকেই পছন্দ করে। কিছু কিছু জায়গায় আছে যে জিনিসটাকে অফলাইনে দেখেই নিতে ভালো লাগে। সো সেই ক্ষেত্রে আমরা যদি বলি, সেই ক্ষেত্রে আমরা আসলে এই চেঞ্জেসটা এখনো পর্যন্ত হয় নাই, যে বোথটারই দরকার, বোথ সাইডেরই দরকার আছে এবং বোথটাই অনলাইন অফলাইন বোথটারই সমানভাবে আগানো উচিত। এবং আমরাও কিন্তু অফলাইন থেকে সার্ভিস নিয়ে, এই যে হাইপার লোকাল মডেলটা বলা হচ্ছে, এটা কিন্তু আমাদের হাইপার লোকালের মডেলটাও কিন্তু অফলাইনকে কেন্দ্র করেই। আমরাও কিন্তু গ্রোসারি অনেক সময় এই হাইপার লোকাল থেকে নিয়েই প্রোভাইড করে দিচ্ছি। আপনি যদি আমাদের ক্যাটাগরি ওয়াইজ আমাদের থেকেও শুরু করে অন্যান্য প্ল্যাটফর্মেও দেখবেন যে প্রত্যেকেরই আলাদা একটা শপের অপশন থাকে, সেইখানে দেখবেন যে আপনার পছন্দের দোকানগুলিকে আমরা রেখেছি এবং আপনি চাইলে সেই জায়গা থেকেও নিতে পারছেন। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এবার একটু অন্য দিকে আসি, আমি একটু দেখেই বলি যে এই মুহূর্তে বাংলাদেশে যদি আমি স্ট্যাটিস্টিক ভুল না পেয়ে থাকি, 4 লাখ মানুষ গিগ ওয়ার্কে যুক্ত। গিগ ওয়ার্ক মানে হচ্ছে আপনাদের এই গিগ ইকোনমি যেটা বড়, রাইডার ডেলিভারিতে যারা জড়িত, ফ্রিল্যান্সার তারা জড়িত। বিশ্বব্যাপী গিগ ইকোনমিতে মোট শ্রমবাজারে 12% এই মুহূর্তে আছে, ফ্রিল্যান্সে কাজ করছে 15%। হ্যাঁ, এটার একটা বড় জায়গা হচ্ছে যে এখানে কর্মঘণ্টা বা ফ্লেক্সিবিলিটি শব্দটা আসলে একটা বড় পরিসরে আছে। এটা এক ধরনের ভালো দিক, কিন্তু এমন কথাও আমরা অনেক সময় শুনি, আমি বাংলাদেশের কথা বলছি এবার, যে রাইডাররা বা গিগ ওয়ার্কাররা মনে করেন যে আরেকটু যদি তাদের প্রফেশনাল নিশ্চয়তা পাওয়া যেত, আরেকটু যদি ভালো রেমুনারেশন পাওয়া যেত, তাহলে এটাকেই হয়তো একটা লং টার্ম ক্যারিয়ার হিসেবে ওনারা ভাবতেন। সুযোগ আছে কিনা এখন পর্যন্ত গিগ ওয়ার্কারদেরকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আসলে গিগ ইকোনমি কিংবা আপনি যদি নমনীয়তা, ফ্রিল্যান্সিং যেটাই বলি, এটা কিন্তু অনিশ্চয়তা না। আমরা কিন্তু বরাবরই চেষ্টা করছি এই নির্ভরযোগ্যতার আস্থার মাধ্যমে তার আয়ের উৎসকে লক্ষ্যে পৌঁছানো দেওয়ার জন্যে। সো এই লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্যে আমাদেরকে দিতে হবে পর্যাপ্ত অর্ডার যখন আমরা সাকসেস করতে পারছি, সে কিন্তু একটা নির্ভরযোগ্য পেমেন্ট পাচ্ছে, যেটার মাধ্যমে তখন আর কিন্তু এইটা টেকসই একটা যদি বলেন প্রফেশন হিসেবে আমরা ধরতে পারি ফ্রিল্যান্সিংয়ে। যেটা আসলে তো এই প্ল্যাটফর্ম ওয়ার্ক, যদি আমরা যেটাকে ওয়ার্কটা বলি, প্ল্যাটফর্ম ওয়ার্ক আর রেগুলার ওয়ার্ক কিন্তু সেম না, আসলে দুইটার মধ্যেই পার্থক্য আছে। এবং আমরা যদি রেগুলার ওয়ার্কের মধ্যে আমরা যে অ্যামাউন্ট পাবো, একটা প্ল্যাটফর্ম ওয়ার্ক করতে গেলে তার চাইতে কিন্তু সেই ঘন্টা ওয়াইজ অনেক বেশি কামাতে পারবে। এটা কিন্তু সম্পূর্ণ তার উপরে নির্ভর। তো আমরা চেষ্টা করছি তাদের স্বাস্থ্য সুরক্ষা থেকে শুরু করতে, তাদের এই যে আর্থিক নিরাপত্তাটাকে কিভাবে আরও সুন্দর করা যায় এবং তাদের
সর্বোপরি হচ্ছে যে শারীরিক নিরাপত্তা, এটাকেও আমরা কিন্তু এই যে বীমা সার্ভিসের মাধ্যমেও নিয়ে আসার ট্রাই করছি। ওকে, একটা জায়গায় আমার যেটা কৌতূহল হয় সেটা হচ্ছে যে গিগ ওয়ার্কারদের ফ্লোটা কেমন দেখতে পান আসলে? মানে অনেকে দেখছি এক একজন এক এক প্ল্যাটফর্মের জন্য কাজ করছে। আমি তো এমনও দেখেছি যে একই সাথে দুই প্ল্যাটফর্মের সাথে কাজ করছে, এমন মানুষও আছে। মানে কাজের জন্য যথেষ্ট এবং পর্যাপ্ত দক্ষ এবং পর্যাপ্ত পরিমাণ ওয়ার্কফোর্স আপনি পান কিনা? এটা একটু চ্যালেঞ্জ হয়ে যায়, কারণ এখনো মানুষের ইচ্ছা শক্তি, আমাদের ওই চিন্তা চেতনার মধ্যে এটা আছে যে এই কাজটা কি করাটা আমার জন্য ঠিক হবে কিনা। এই চিন্তা চেতনা থেকে যখন আমরা বের হয়ে আসবো, সেম কাজটাই কিন্তু আমরা দেশের বাইরে যে অনেকেই করছি ডেলিভারি। সো এই চিন্তা চেতনা থেকে যতক্ষণ পর্যন্ত আমরা পুরোপুরি বের হয়ে না আসতে পারবো, ততক্ষণ পর্যন্ত আসলে আমাদের যারা এই প্ল্যাটফর্ম নিয়ে কাজ করি তাদের জন্য চ্যালেঞ্জটা থেকে যাবে যে এই ফ্রিল্যান্সিং কিংবা এই মডেলে সাপ্লাইকে ম্যানেজ করা। বাট মানে একটা পজিটিভ দিক বলবো যে মাইন্ডের হয়তো আমরা পুরোপুরি চেঞ্জ না করতে পারলে অনেকটা এগিয়েছে, এবং এখন যেহেতু এখান থেকে মানুষ একটা হেলদি অ্যামাউন্ট ইনকাম করে, তার জন্য স্বাচ্ছন্দ্যবোধভাবে স্বাচ্ছন্দ্যতার সাথে তারা এসে জয়েন করছে, কাজ করছে, এবং প্রাউডলি বলেও, আমি এমন অনেকে পেয়েছি যে প্রাউডলি তারা বলে যে আমি তো ওই প্রতিষ্ঠানে কাজ করেও আমি রিসেন্ট টাইমেরই একটা ঘটনা যদি বলি, সে মনে হয় এই কোনো একটা ইউনিভার্সিটির, জাতীয় ইউনিভার্সিটির ক্ষেত্রে সে 159তম কিংবা এরকম পজিশন সে প্লেস করেছে। সো সো সেই ক্ষেত্রে সে কিন্তু প্রাউডলি বলেছে যে আমি ফুডির সাথে কাজ করেছি এবং ফুডির সাথে আছি, এবং ফুডির সাথে কাজ করেও আমি এখন 159তম প্লেস হয়ে অমুক ইউনিভার্সিটিতে করেছি। সো এই জিনিসগুলি কিন্তু চিন্তা চেতনা থেকে বের হয়ে আসছে, যেটাকে আরও 10 জনকে কিন্তু উদ্বুদ্ধ করছে যে সে শুধু যে নিজের টাকা নিজে ইনকাম করেও যে তার পড়াশোনা চালিয়েছে শুধু তা না, তার বাসায়ও কন্ট্রিবিউট করতেছে। কিন্তু ধরেন এটা তো গেল আমি কর্মঘণ্টা বা ফ্লেক্সিবিলিটির কথা বললাম সেই জায়গাতে, কিন্তু এই রাইডাররাই কি পরবর্তীতে আরও বড় পরিসরে, ধরেন যে ছেলে বা মেয়েটা ভালো রেজাল্ট করলো বা আরও বড় পরিসরে কাজ করার কথা ভাবো, সে কি তার এই সেক্টরে তার ক্যারিয়ার এক্সপেনশন নিয়ে ভাবতে পারবে? কেন না? আপনি যখন লজিস্টিকের পার্টে আছেন, এটাও কিন্তু আমি করে দেখিয়েছি। আমার প্রতিষ্ঠানে এরকম 2 থেকে 3 জনকে পাবেন যারা কিন্তু আমাদের থেকে এসেও তারা এখন অপারেশনের কাজ করে, এবং তার এটা কিন্তু আমার জন্য অনেক পজিটিভ সাইন, বিকজ সে যখন ফিল্ড লেভেলে কাজ করেছে সেই গ্যাপগুলি জানে, সেই গ্যাপগুলি থেকে আমাকে শুধরিয়েছে, সেই জিনিসগুলিতে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় সেই জিনিস সে শিখিয়েছে। সো এটা কিন্তু আমার জন্যও শেখা ছিল, আমিও এঁকেছি। বিসাইড দিস, এটা আমার যারা এই ফ্রিল্যান্সিং কাজ করে তাদের জন্য একটা বড় আইডালিজম বলতে পারেন, যে এখানে থেকে যে শুধুমাত্র এরকম হয়েই আমার শেষ হয়ে যাবে। আসলে পড়াশোনা করে তার শিক্ষাগত যোগ্যতা অর্জনটা করলে সে কিন্তু এখানে এসে সেই প্রতিষ্ঠানটা চালাতেও পারবেন। ওকে, এটা একটা ভালো সাইন। কিন্তু আমার কাছে আমি সবশেষ যে শ্রম সংস্কার কমিশন হয়েছিল, আমি তাদের রিপোর্টেও দেখতে পাচ্ছিলাম যে এই গিগ ওয়ার্কার বা ডেলিভারির সাথে যারা জড়িত রাইডাররা, তাদেরকে ইনক্লুড করার কথা, শ্রম সুরক্ষায় করার কথা বলা হয়েছে। কিন্তু বর্তমান যে লেবার ল, তাতে আসলে এই যে এত বড় একটা ওয়ার্কফোর্স গিগ ওয়ার্কারদের, তাদেরকে অ্যাকোমোডেট করার সুযোগ আছে কিনা, নাকি কোনো ধরনের চেঞ্জ আসা দরকার বলে আপনার কাছে মনে হয়? আরেকটু পলিসিগত কোনো ধরনের সাপোর্ট আপনারা চান কিনা? না, ডেফিনেটলি আমি অবশ্যই চাবো, কারণ এইখানে এত নীতিমালা তো টোটালি নাই। সো এই নীতিমালাটা অবশ্যই নতুন করে প্রণয়ন করা উচিত, এবং এই রাইডারদেরকে সুরক্ষা নিরাপত্তা নিশ্চিত, এটাও কিন্তু আইন এবং নীতিমালার মধ্যে আনা উচিত। এইটা যতই আমরা করতে পারি, অবশ্যই এই ফ্রিল্যান্সিং এই জায়গাটা আমরা আরো সুন্দরভাবে নিয়ে যেতে পারবো। কোথায় আপনার কাছে মনে হচ্ছে সংকট আছে? আমরা চাইও যেন এই নীতিমালাগুলি প্রণয়ন কোথায় সংকট আছে মনে হয়? আপনি যদি বলেন এই ক্ষেত্রে, যদি আমার কাছে লাগে হচ্ছে তাদের নিরাপত্তাকেই আমি বলবো, আর্থিক নিরাপত্তা এবং সার্বিক নিরাপত্তা সেটার ক্ষেত্রেই এটা সংকটটা আছে। ওকে, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের যেসব ওয়ার্কাররা এই মুহূর্তে কাজ করছে, তাদের প্রশিক্ষণ বা তাদের কাজের মান বাড়ানোর জন্য আপনারা কোনো ধরনের ইনিশিয়েটিভ নেন কিনা? অনেক ধরনের ফ্যাসিলিটিস এনশিওর করছে, কিন্তু কাজের স্ট্যান্ডার্ড বাড়ানোর জন্য, কমিউনিকেশনের স্ট্যান্ডার্ডটা বাড়ানোর জন্য কোনো ইনিশিয়েটিভ আসছে কিনা? আমরা প্রতিনিয়ত এটার মধ্যে কাজ করি। আমরা এটার জন্য আমরা ওনাদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করে থাকি। আমাদের এখানে প্রতিনিয়ত একটা কর্মশালার মতো ব্যবস্থা হয়ে থাকে। উইকলি বেসিসে আমরা ট্রাই করি তাদেরকে নিয়ে, তাদের কমিউনিকেশন স্কিল বাড়ানো, তাদেরকে কিভাবে এটাকে আরও সুন্দরভাবে মানুষের সাথে কথা বলা শেখানো, যদি বলতে পারেন যে কিভাবে অপারেট করা শেখানো, আপনার টেকনোলজিকে আরও কিভাবে ইউজ করা যায়, সেগুলিকেও কিন্তু আমরা ইউজ করি।
এটা অন দ্য জব ট্রেনিং রেগুলার বেসিসে, এটা রেগুলার বেসিসে। এবং আমি যেই লাস্টে বললাম যে উইকলি বেসিসে, এই উইকলি বেসিসটা কিন্তু আমরা তাদেরকে কমিউনিকেশন স্কিলের উপর একটা ট্রেনিং দিয়ে থাকি। আচ্ছা, ওকে। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমরা যখন আপনি শুরুতেই একটা বলছিলেন যে এখন এই বিজনেস এক্সপ্যান্ড করছে কারণ আমাদেরকে প্রচুর ডেটা নির্ভর ডিসিশন নিতে হচ্ছে। তো ডেটা নির্ভর ডিসিশনের কথা মানে হচ্ছে অ্যাজ ইউর এ টেক কোম্পানি আপনারা তাহলে ডেটা নিয়ে আরও বেশি এক্সপ্লোর করবেন। অনেকে তো এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ইনভেস্ট করছে। আমি দেখি বিদেশে ড্রোন দিয়ে ডেলিভারি হচ্ছে। আমাদের ফিউচার কি? আমাদের ফিউচারের ক্ষেত্রে আমি একটা একটা করে আসি। আপনি যদি বলেন এআই এর ব্যবহারের ক্ষেত্রে, আমরা এআই কিন্তু অলরেডি ব্যবহার করছি। আমরা এআই ব্যবহারের মাধ্যমেই কিন্তু আমরা এই যে রাইডার অ্যালোকেশন, রাইডারকে শর্টকাটের মাধ্যমে আপনার কাছে পৌঁছানো, এই খাবারটা ডেলিভারি করা, এটা কিন্তু এআই এর ব্যবহারের মাধ্যমেই হয়ে থাকে। আমাদের কোথায় আজকে চাহিদা বেশি আছে, কোথায় সাপ্লাই কম আছে, এই সমন্বয়টাও কিন্তু আমরা এআই এর মাধ্যমেই, সার্ভিসের মাধ্যমেই করে থাকি। এবার দ্বিতীয়তে যদি আমি ভুল না করে থাকি ড্রোন সার্ভিসের কথা, ড্রোন সার্ভিসে যদি বলেন, ড্রোন সার্ভিসের ক্ষেত্রে বাংলাদেশের আকাশ নীতি যদি বলি, আর যে ঘনবসতিপূর্ণ আমি অবস্থা, ড্রোনের কথা এটাতে বাংলাদেশে কিন্তু বলছি না, বাট সম্ভব আপনাদের হবে নিশ্চয়ই না। একটা ফিউচার প্ল্যান আছে। বিদেশে হয়তো ড্রোন না, দিয়ে এই মুহূর্তে এটা বাস্তবসম্মত না। ড্রোন বাদে অন্য কিছু অন্য কিছুর ক্ষেত্রে আমরা চেষ্টা করছি লয়্যালিটির জন্য যদি বলেন, সাবস্ক্রিপশন মডেল নিয়ে আমরা কাজ করি। যে কাস্টমারকে মানে রিপিটেডলি অর্ডার করার জন্য তাদেরকে বিভিন্ন সাবস্ক্রিপশন মডেল দিয়ে আমরা তাদেরকে আকৃষ্ট করে থাকি, এবং যেটার মাধ্যমে আমরা এটা লয়্যালিটির ফিডব্যাকও পাই। একটা বিষয় সেটা হচ্ছে যে ধরেন যখন আপনারা ডেলিভারি ওয়ার্কারদেরকে নিয়ে কাজ করছেন, একই প্ল্যাটফর্মে দেখা যায় যে এক একজন এক একভাবে ডেলিভারি করছে। আমি একটু নিজে এক্সপ্লোর করার চেষ্টা করলাম যে ডেলিভারিটা হয় কিভাবে। বড় অংশই সাইকেল নির্ভর, কারো বাইক আছে, হ্যাঁ, কেউ হয়তো মানে একসাথে 5টা ডেলিভারি করতে গিয়ে এক একবার এক একটা জায়গায় দিতে 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 তার দেরি হয়ে গিয়েছে। এই ম্যানেজমেন্টটা আরও ভালো করা যায় কিনা এক। দ্বিতীয়ত হচ্ছে এই যে কে কোন যানবাহন বা সাইকেল ইউজ করবে নাকি বাইক ইউজ করবে না কি ইউজ করবে, এইটাতেও একটা বড় ইনভেস্টমেন্ট হয়তো আপনাদেরও করতে হবে। করতে হয় কিনা সেটাও জানতে চাই, নাকি এটা রাইডারদের উপরে ডিপেন্ড করে তারা তাদের কোন রাইড ব্যবহার করবে। এটাকে কি আরেকটু ডিসিপ্লিনে আনা যায়? অবশ্যই। আমি ফার্স্ট অফ অল যদি বলি, আপনি যেটা বলছেন 4-5টা অর্ডারের ক্ষেত্রে, হ্যাঁ, এটাকে একটা ব্যাচিং অপশন বলে। এটাও এআই এর মাধ্যমে করা হয়। এটা আমার ভুল, আপনি যদি আর একটু ক্লিয়ার করে দিই। এটা আমরা ব্যাচিং অর্ডারের মাধ্যমে করে থাকি। এটা কিভাবে হয়? ব্যাচিং অর্ডারটা হয় সেম রুটের, সেম রেস্টুরেন্টের যদি কোনো অর্ডার থাকে একই রুটের, তখন এটা অটোমেটিক্যালি সিস্টেম এটাকে এআই এর মাধ্যমে ডিটেক্ট করে ওই একজন রাইডারকেই দিয়ে থাকে। হ্যাঁ, এটা নট মোটা, আপনি যেটা বললেন 4-5টা, এটা আসলে সম্ভব না। এটা করলে কাউকেই আমি প্রথমে যেটা বলে দিয়েছি যে খাবারের মান, এটা আমি ধরে রাখতে পারবো না। তো আমরা ব্যাচিং অর্ডারটা সেই ক্ষেত্রেই পালন করে থাকি যে ক্ষেত্রে সেম রেস্টুরেন্ট হয়ে থাকে, সেম রুট হয়ে থাকে, এবং মানে নিয়ারেস্ট অ্যাড্রেস হয়ে থাকলে সেই ক্ষেত্রে আমরা এটা করে থাকি। এবং দ্বিতীয়টা যদি আমি ভুল না করে থাকি, আপনি আরেকটা জিজ্ঞেস করেছেন ভেহিকেলের ক্ষেত্রে আসলে ফ্রিল্যান্সিং যখন থাকে তখন আমাদের ফ্রিল্যান্সার একজন রাইডারের শর্ত থাকে তার নিজস্ব একটা স্মার্টফোন থাকা লাগবে এবং তার একটা ভেহিকেল থাকা লাগবে, আইদার বাইক অথবা আপনার সাইকেল। এছাড়াও এখন ওয়াকিং রাইডারও আমরা নিয়ে থাকি। ওয়াকিং রাইডারের ক্ষেত্রে খুবই লিমিটেড, 500 মিটার 1 কিলোমিটারের মধ্যে যে অর্ডারগুলি হয় অটোমেটিক্যালি সিস্টেম তাকে ডিটেক্ট করে শুধু তাকে ওইগুলিকে দেয় যাতে ডেলিভারি টাইমটাকে ঠিক থাকে। তৃতীয়টা আপনি বলেছেন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, আমরা এটা নিয়ে কাজ করছি এই সার্ভিসটাকে যাতে আরও ফাস্টেস্টভাবে এবং কাস্টমারকে নিয়ে আমরা যাতে বেস্ট সার্ভিসটা এবং রাইডাররাও যাতে মানে কম সময়ে বেশি অর্ডার দিতে পারে সেটা নিয়ে কাজ করার জন্য আমরা বাংলাদেশের মার্কেটে আমরা ই সাইকেল বলেন কিংবা ই বাইক বলেন এটা নিয়ে কাজ করা শুরু করেছি। ভেরি সুন হয়তো বা এটা আপনি ইমপ্লিমেন্ট দেখতে পারবেন। এটাতে যেটা সুবিধা হবে একটা হলো পলিউশন থেকে তেলের যে ইয়েটা, এই তেল হাইক অয়েল হাইকের উপরে কোনো ইম্প্যাক্ট পড়বে না যেহেতু এটা চার্জিং সিস্টেমে। আর বিসাইড দিস এটাতে আপনি একজন রাইডার এখন যদি আমি সারাদিনের কাজে বলি 20 থেকে সর্বোচ্চ যে করে 20 থেকে 22টা অর্ডার করতে পারে, তখন সে 30টা অর্ডার করলেও তার ক্লান্তি আসবে না, কারণ ইটস এ ডিফিকাল্ট টু সাইকেল করে হ্যাঁ, যখন এটা ই বাইকের মধ্যে যাবেন কিংবা মোটর বাইকে নিয়ে যাচ্ছেন তখন কিন্তু সেই কষ্টটা হচ্ছে না। তখন আই বিলিভ যে সে 20টার জায়গায় তখন 30টা করতে পারবে। সো তার লাইফস্টাইলও চেঞ্জ আসছে, তার মানে আপনার কাজের প্রতি আগ্রহও বাড়ছে। ধরেন যে যদি সবচেয়ে বেশি ডিফিকাল্টিজ আমরা ফেস করি এই যে যেই সিজনালের ক্ষেত্রে, সেটা হচ্ছে আপকামিং যে রেইনি সিজনের ক্ষেত্রে, রাইট? এই সময় আসলে একজন রাইডার চাইলেও আজকে সারাদিন বৃষ্টিতে ভিজে কাজ করলেও কিন্তু আগামী 2 দিন কাজ করা ওর জন্য ডিফিকাল্ট হয়ে যাবে, সরিয়ে নিতে পারবে না।
তখন যদি আমরা তাকে প্রোভাইড করে থাকি, একটা রেইনকোট দিয়ে প্রোভাইড করে থাকি, একটা এরকম বাইক দিয়ে থাকি, তখন বাতাসের গতি কিংবা এটাতে কিন্তু তার ইম্প্যাক্ট পড়ছে না। সো তার কাছ থেকে আমার জন্য কোম্পানিও বেনিফিটেড, সে ব্যক্তিগতভাবেও বেনিফিটেড, ইউজারও বেনিফিটেড। সর্বোপরি যে আমি যদি ইউজারের পার্সপেক্টিভের ক্ষেত্রে বলি, আমরা ভোক্তাকে টাইমলি খাবারটাও ডেলিভারি দিতে পারবো এবং সার্ভিসটাকেও স্ট্যান্ডার্ড পর্যায়ে রাখতে পারবো। ডেফিনেটলি। আমরা আরেকটি বিরতি নিব, বিরতির পর ফিরে এসে আমরা র্যাপিড ফায়ার প্রশ্ন করব। এর আগে একবার করেছিলাম, খুব দ্রুত ফিরবো দর্শক, খুব দ্রুত ফিরবো দি বিজনেসে। আরেকটু পরেই ফিরছি, আমাদের সাথেই থাকুন। আরেকবার স্বাগত, আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন ফুডির সিইও মোহাম্মদ শাহনেওয়াজ মান্নান। আমি বলছিলাম র্যাপিড ফায়ার প্রশ্ন করবো, এর আগেও আপনাকে করেছিলাম, এবং আজকে নতুন 10টা প্রশ্ন, তারাও একটু নতুনভাবে ভেবে আপনাদেরকে, ইয়াং জেনারেশন যেহেতু প্রশ্নগুলো পাঠায়, তারা পাঠিয়েছে। আমি প্রথম প্রশ্ন করছি, এখন তো আপনি সিইও, তারা জানতে চায় সকালে ঘুম থেকে উঠে অফিসের কোন খোঁজটি আপনি সবার আগে নেন? মোবাইলটা চেক করে হোয়াটসঅ্যাপ চেক করা, মোবাইলটা হাতে নিয়ে হোয়াটসঅ্যাপ চেক করা। কি আসে ওটাতে? অফিসের আপডেট আসে? অবশ্যই অফিসের আপডেট আছে, যে লাস্ট কি অবস্থায়, কোন স্ট্যাটাসে কোন অর্ডারটা ক্যান্সেল হয়েছে, কিংবা এই ধরনের। একটা হচ্ছে ক্যান্সেলেশন নিয়ে যাই, দ্বিতীয়টা আজকে কে লিভে থাকবে না থাকবে, এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ থাকে। তো আমাকে ওই কাজটাকে কিভাবে আজকে শেষ করতে হবে সেটার অ্যান্সার থাকে। বিসাইড দিস সবচেয়ে বড় আরেকটা জিনিস থাকে আমার লাস্ট দিনের ডেটা, যে কতগুলি অর্ডার হয়েছে, কতগুলি কাস্টমারের কাছ থেকে কমপ্লেন এসছে, কতগুলি আমি সলিউশন করতে পেরেছি। সো ফার্স্ট কাজই এটা। ওকে, দ্বিতীয় প্রশ্ন, ফুড ডেলিভারি না গ্রোসারি ডেলিভারি, কোনটার ভবিষ্যৎ বাংলাদেশে ভালো? দুইটারই। একটাকে যদি সিলেক্ট করতে বলি, মনে হচ্ছে যে মার্কেট পটেনশিয়াল খুব ভালো, সেটা কি গ্রোসারি? গ্রোসারি। ওকে, আমারও তাই মনে হচ্ছিল। 3 নম্বর প্রশ্ন, রাজধানীর বাইরে কোন অঞ্চলে ফুড বা গ্রোসারি ডেলিভারির ভবিষ্যৎ বেশ ভালো? ঢাকার বাইরে? ঢাকার বাইরে চিটাগাং। চিটাগং। আর যদি কোনো জেলা বলতে বলি, কোথায় আপনি দেখতে পাচ্ছেন যে খুব ভালো এক্সপেনশন হচ্ছে বা মানুষ নিচ্ছে? জেলা। জেলা বা কোনো একটা পার্টিকুলার অঞ্চল, উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল? ময়মনসিংহ। ওইদিকে মানুষ ডেলিভারি নিচ্ছে? খুবই ভালো। ওকে ওকে ওকে, ফেয়ার এনাফ। এটা কুমিল্লা। আচ্ছা, জেলা শহরের ভিতরে ময়মনসিংহ আর কুমিল্লাতে এক্সপেনশন ভালো। বিভাগীয় শহর পড়ে, জেলা শহরে আমরা না বলি। হ্যাঁ, ময়মনসিংহ তো বিভাগীয় শহর। হ্যাঁ, ডেফিনেটলি। ওকে, পরের প্রশ্ন, আপনার কাছে কি মনে হয় সবচেয়ে বেশি চাপ কোথায় আপনাকে সামলাতে হয়, খরচে নাকি প্রতিযোগিতায়? কারেন্টলি খরচে। খরচে। কম্পিটিশনের প্রেসার? কম্পিটিশনে আমি আসলে প্রেশার নিই না, কারণ আমি যদি আমার সার্ভিসকে ঠিক রাখি, আই বিলিভ আমার কম্পিটিটর আমাকে করতে পারবে না। আমি চেষ্টা করি সব সময় যে আমি নতুন নতুন কি নিয়ে আসতে পারবো, যে জিনিসটা আমার যারা ভোক্তা আছে তারা অ্যাডপ্ট করবে, আমার যারা রাইডার আছে তাদের জন্য কোনটা বেটার হবে। সো এই দুইটাকে সমন্বয় করলে আমার মনে হয় না যে প্রতিযোগী নিয়ে এত টেনশনের কিছু আছে। আরও একটা বড় একটা বৃহৎ আছে আমার টেকনোলজি। আচ্ছা, এটাকে যত আমি আপডেট করতে পারবো, যত ইউজার ফ্রেন্ডলি করতে পারবো। সো এই কারণে আসলে আমার কাছে খরচটা প্রধান। যেহেতু আমি লোকাল কোম্পানি, আমি ওইভাবে কিভাবে খরচকে মিনিমাইজ করে এটাকে টেকসই বানাতে পারবো, সেটাই হচ্ছে আপনার জন্য গুরুত্বপূর্ণ। ফেয়ার এনাফ। পরের প্রশ্ন, 5 নাম্বার, আমিও জানতে চাই রাইডারদের নিয়ে কোন অভিযোগ সবচেয়ে বেশি আসে? ইয়াংরা জানতে চায়। দেরি করে আসা। দেরি করে আসে। আচ্ছা আচ্ছা, এমন হয় না, আমি জাস্ট এটা সম্পূরক প্রশ্ন, জাস্ট মাথায় আসলো বলে, যে বৃষ্টির দিনের কথা আপনি বলছিলেন, যেহেতু ফ্লেক্সিবল ওয়ার্কিং আওয়ার, হঠাৎ করে দেখলেন একদিন একটা বড় রাইডার অ্যাক্টিভ হয়নি, তখন আপনারা অর্ডারের ফ্লো সামাল দেন কিভাবে? এই ক্ষেত্রে আমাদের করতে হয়, তখন আমাদের ব্যাচিং অর্ডারে আসতে হয়। আচ্ছা, একজনকে অনেকগুলো কাজ দিতে হয়? না, অনেকগুলি না, ওইখানেও আমরা আসলে মিনিমাম একটা সিলেক্ট করা থাকে, এর বেশি আমরা দিই না। তখন আমাদের আসলে এটা অপারগ থাকি। এবং আরও একটা করতে হয় আমাদের, যেটা আসলে না চাইতে করা, সেটা হচ্ছে আমাদেরকে রেডিয়াস নিয়ে কাজ করতে হয়। আচ্ছা, যে আমরা যেমন এখন ধরেন যে 5-6 কিলোমিটার পর্যন্ত আপনাকে সার্ভিস দিয়ে থাকি, তখন আপনাকে অবশ্যই আমি সার্ভিস দিব, কেউকে বঞ্চিত করব না। বাট তখন রেস্টুরেন্টের সংখ্যাটা আপনি হয়তো তখন অনেক দূরের একটা রেস্টুরেন্ট থেকে পেতেন, ওইটা না পেয়ে আপনার নিয়ারেস্টে যেটা আছে সেইটা কাছাকাছিগুলো তখন দেখা যায়। আপনি শো করবে। ওকে, সো এই টিউনিংগুলি করতে হয়, এটা ইউজারের সার্ভিসের স্যাটিসফ্যাকশনের জন্য। আদারওয়াইজ ওই আমি আপনাকে দিব, তারপরে অর্ডারটা 2 ঘন্টা পরে যাবে, ইউজার ডিসস্যাটিসফাইড। ওকে, 6 নম্বর প্রশ্ন, আপনি কোন কর্মীদেরকে বেশি গুরুত্ব দেন, যারা বেশি মেধাবী নাকি যারা বেশি পরিশ্রম করতে পারে তাদের? মেধাবী।
মেধাবীদেরকে আপনি বেশি গুরুত্ব দেন। ওকে, আমি কর্মীদেরকে নিয়ে বা আপনার কলিগদেরকে নিয়ে প্রশ্ন একটু পরে আসব। 7 নম্বর প্রশ্ন, ব্যর্থতা এবং সাফল্যের মাঝে আপনি কি দিয়ে পার্থক্য টানেন? আপনার কাছে ডেফিনেশন কি, কোনটা সাকসেস আর কোনটা ফেলিয়ার? আমি যেটা আমার কাছে যদি মানে আমি আমার ব্যক্তিগত ব্যক্তিগতটাই মতামতটাই যাতে যাচ্ছি। একেবারে দিই, আমার কাছে আমি যেই কাজটা পারবো না সেটাই আমার কাছে মানে ব্যর্থতার খাতায় দেওয়ার আগে আমি চিন্তা করি কেন পারি নাই সেটার আগে ফাইন্ড আউট করব এবং এটাকে সফলতার জন্য শেষ পর্যন্ত ট্রাই করে যাই। যদি একেবারে না হয় তাহলে এই ব্যর্থতার জন্য নিজেকে দোষ করি যে এটা আমারই কোনো ত্রুটি আছে যার কারণে আমি এটা ব্যর্থ হতে পারি না। সো এটার দোষ আমি আসলে কাউকে দিব না, এটা আমি নিজেকে দিব। আপনি নিজেকে দিয়ে মূল্যায়ন করেন যে নিজেকে কোনটা দিয়ে আপনি মূল্যায়ন পারলেন করি। কোনটা আপনি হ্যাঁ, আমি পারলেন না। কাউকে দোষ দিতে পছন্দ করি না। আপনি তো কর্পোরেট লিডার, কর্পোরেট লিডারের বড় শত্রু কি, অহংকার না ভয়? অহংকার মনে করি আমি। অহংকার চলে আসলে কাজে আগানো যায় না। অহংকার করলে মনে হয় মানে আমি মনে করি যে অহংকার চলে আসলে নিজেকে অনেক বেশি আপার ইয়েতে মনে করলে তখন যারা ডাউন স্ট্যাটাতে তাদেরকে যেই সহযোগিতাটা আসলে মানে আমি যদি ভেঙে বলি জিনিসটা হচ্ছে হলো যখন আপনি নর্মাল একজন ইয়েতে থাকবো, আমি যে সহযোগিতাভাবে যেভাবে মিলেমিশে কাজ করতে পারি, যখন ওইটা যদি আমি মনে করি আমি এখন অনেক বড় লিডার হয়ে গিয়েছি, এখন আর আমি তার সাথে মিশে কাজ করতে পারবো না, আমার আসলে একটু দূরত্ব হতে করবে, এই অহংকারটা যদি আসে তাহলেই ধ্বংস হবে। ওকে, আমি এটা থেকে সবসময় দূরে থাকি আর চেষ্টাও করব নিজেকে এই জায়গা থেকে দূরে রাখাতে। হচ্ছে আমি এখনো আমি আমার যারা আমার রাইডার ভাইরা আছে আমি ওদের সাথে মিলে যে কাজ করি, ওদের মানে আপনি কাঁধে ডাউন টু কাঁধ আর্থ মিলাতে থাকতে চান করতে আমি সবসময়। চাই এবং আমার আল্লাহ তাআলা যেন আমাকে ওই জিনিসটা দেয় যেন আমি এটা না হই। আমরা আশা করি। 9 নম্বর প্রশ্ন, ওয়ার্ক লাইফ ব্যালেন্স মেনটেন করার সহজ উপায় কি? ওয়ার্ক লাইফ ব্যালেন্স এটা তো আসলে কাজের উপর নির্ভর করবে। ওয়ার্ক লাইফ ব্যালেন্স মেনটেন করতে হলে আপনাকে ফ্যামিলি টাইম মেনটেন করতে হবে। ফ্যামিলিকে যদি আপনি ম্যানেজ করতে পারেন, আপনি ওয়ার্ক লাইফ আপনার 24 আওয়ার্সেই ওয়ার্ক লাইফ কিন্তু আসলে কি এটা করা যায়? একটু ডিফিকাল্ট হয়, কিন্তু যদি আপনার পার্টনার আন্ডারস্ট্যান্ডেবল হয় ডেফিনেটলি এটা করা সম্ভব। অ্যাটলিস্ট আমার ক্ষেত্রে আমি এটা পাই। ওকে, ফেয়ার এনাফ। লাস্ট প্রশ্ন 10 নাম্বার, ধরুন এটা একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন, ধরুন বড় কোনো আন্তর্জাতিক ডেলিভারি কোম্পানি বিশাল বিনিয়োগ নিয়ে বাংলাদেশে আসলো, তারা প্রচুর অফার দিচ্ছে, আপনি কি স্ট্র্যাটেজি নেবেন? না, আমি ওইদিকে আমি প্রথমে একটা কথা বলেছিলাম যদি মিলাবেন যে আমি ক্যাশ বার্নে পছন্দ না দ্রুত, যেটাতে মানে প্রবলেমটা হচ্ছে এটা দিয়ে আপনি বাজার দখল করতে পারবেন সীমিত সময়ের জন্য, দীর্ঘস্থায়ী কখনোই করতে পারবেন না। তা আমি তখন আমার সেবাকে আরো ফোকাস করব। আপনি আপনার সার্ভিস দিয়ে ওকে কমপ্লিট Definitely. করার চেষ্টা করবেন। ওকে, আমরা র্যাপিড ফায়ারের অংশটি শেষ করলাম। আশা করি যাদের যে উত্তর দরকার তারা সেটি পেয়েছে। এবার একটু বড় প্রশ্নের দিকে যেতে চাই, সেটা হচ্ছে যে ফুড ডেলিভারি ইন্ডাস্ট্রি আমি বলবো যে বাংলাদেশে এখনও খুব বেশি বড় না। আমি ছোট করেই উত্তরটা নিতে চাই, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে। সেটা হচ্ছে যে তারপরও অনেকে ইয়াংরা মনে করেন যে এখানে ক্যারিয়ারের গ্রোথ নিয়ে খুব বেশি দূর এগোনোর সুযোগ নেই। ঠিক আছে, তাদেরকে আপনি কি ধারণা দেবেন? তার মানে তারা মনে করে যে ঠিক আছে, হোয়াট আফটার দিস, আমি তো এখানে কাজ করলাম, তারপর কোথায় যাব? তাদেরকে আপনি কি বার্তা দেবেন? আমি বলবো যে এটা আসলে এখন পরিবর্তনশীল। এখন কিন্তু আর ফুড ডেলিভারি শুধু ফুডের মধ্যেই সীমাবদ্ধ নাই। আপনি দেখেন আমরা কিন্তু কুইক কমার্স সংজ্ঞা নিয়ে কাজ করছি এখন। হ্যাঁ, আগে যেটা বিপণনের ভাষা ছিল, বাট কুইক কমার্স কিন্তু এখন বাস্তবতা। আমরা কুইক কমার্সের সাথে হাইপার লোকাল সিস্টেম আনছি, রাইট? তো তার মানে কি আমরা পুরা ই কমার্সটাকেও কিন্তু আমরা ফুডের মাধ্যমে এই আগে তো আসলে ফুড ডেলিভারিতে ছিল, আমরা ই কমার্সেরও একটা প্যারালাল অংশ কিন্তু এই ফুড ডেলিভারি সার্ভিসের সাথে মিলে এটাকে একটা কুইক কমার্সে রূপান্তর করে ফেলেছি অলরেডি। যেহেতু এখন আপনি দেখবেন যে আপনি একটা ফুড ডেলিভারি প্ল্যাটফর্মে আপনি শুধু ফুড পাবেন না, ফুডের সাথে আপনি গ্রোসারি পাবেন, আপনি মেডিসিন পাবেন, আপনার লাইফস্টাইলের প্রোডাক্ট পাবেন। সো এখানে আসলে এখন আর সেই ধারণা নাই। এখন আমরা মনে করি আমাদের যারা ইয়াং জেনারেশন আছে তারা এখান থেকে যেই কাজটা শিখবে শুধু এটা একটা সেক্টর কেন্দ্রিক থাকলো না, তারা মাল্টিপল ধারণা নিতে পারবে এবং এখানে ডেটা, কেউ যদি ডেটা নিয়ে কাজ করতে চায়, ইটস এ বেস্ট সেক্টর। ওকে, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে শেষ প্রশ্নটি করতে চাই। 10 বছর পরে বাংলাদেশের এই ডেলিভারি বিজনেসকে বা এই সেক্টরকে আপনি কোথায় দেখেন? গ্লোবাল কম্পিটিশনে। মানে আপনারা দেশের বাইরেও মনে করেন যে আপনারা সার্ভিস নিয়ে যাবেন? অবশ্যই, আমরা অবশ্যই নিয়ে যাব। আমরা এই প্রচেষ্টা নিয়েই কাজ করছি এবং ইনশাল্লাহ সফল হবই। যে কেননা আমরা আমাদের নিজেদের লোকাল কোম্পানিকে আমি গ্লোবালি প্রেজেন্ট করব না, এবং এটা খুব বেশি দেরি নাই যে আমরা এটাকে আমাদের নিজেদের লোকাল কোম্পানিকে আমরা গ্লোবালি এটা বিট করব।
ওকে, আমরাও তেমনটি আশা করি। জনাব শাহনেওয়াজ মান্নান, আপনি আমাদের কাছে স্টুডিওতে এসে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে আবারও ধন্যবাদ। থ্যাংক ইউ, আপনাকেও। আমাদের ডেলিভারি প্ল্যাটফর্মগুলো তৈরি হয়েছিল আমাদের জীবনযাত্রাকে সহজ করার জন্য। জীবনযাত্রা যে সহজ হয়নি সেটি না, কিন্তু এটার পেছনে হয়তো একটি গল্প আছে, যে এই ফুড ডেলিভারিকে নিয়ে এই প্ল্যাটফর্মগুলো যাত্রা শুরু। এখন সেখানে গ্রোসারি অ্যাড হয়েছে, যারা গ্রোসারি ডেলিভারি দিত তারা এখন ভ্যারিয়াস লাইফস্টাইল প্রোডাক্ট নিয়ে সামনে চলে এসেছে। অর্থাৎ সবাই নিজের বিজনেসকে ডেলিভারি প্ল্যাটফর্মের থ্রুতেই এক্সপ্যান্ড করার চেষ্টা করছে, যেটাকে আমরা গিগ ইকোনমি বলি। তো এই গিগ ইকোনমিকে ঘিরেই বাংলাদেশের আসলে অর্থনীতির একটা বড় ভবিষ্যৎ নির্ভর করছে, কারণ অর্থনীতিতে এই ইকোনমির যারা কন্ট্রিবিউটর, ওয়ার্কার, কোম্পানি, ইনভেস্টমেন্ট, তাদের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে, কারণ ইউজারের সংখ্যা বাড়ছে। দিন শেষে প্রত্যাশা একটাই, যে এই ধরনের ফ্যাসিলিটিসগুলোকে শাহনেওয়াজ মান্নান বলছিলেন যে তারা ইন্টারন্যাশনাল লেভেলে তাদের কোম্পানিকে নিয়ে যেতে চান। আমরাও চাই বাংলাদেশের কোম্পানি সেই পরিসরে যাক, কিন্তু তার আগে বাংলাদেশের সেবা নিশ্চিত করার জন্য যে এই ধরনের সুযোগ সুবিধাগুলো নিশ্চিত করা দরকার, আরেকটু কম ব্যয় করে কিভাবে সেবাগুলো নেওয়া দরকার, সেটি নিয়ে আশা করি তারা ভাববেন। এবং যারা নীতি নির্ধারক তারাও তাদেরকে কিভাবে সাপোর্ট দেওয়া যায় আশা করি সেগুলো নিয়ে ভাববেন, কারণ যা কিছুই হোক না কেন আখেরে সেটি বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ডকে শক্তিশালী করবে। এতক্ষণ ধরে যারা এই আয়োজন দেখেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন।